সাহিত্যকথা ইউটিউব চ্যানেলে আজকে আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প। গল্পটির শিরোনাম রসুল মাঝির গল্প। মাঝিঘাটা থেকে মেঘনাকে খুবসুরত দেখায়। আসমানে ছেঁড়া ছেঁড়া নীলচে রঙের মেঘ, নিচে উদ্দাম মেঘনা, রাশি রাশি ঢেউ আর হু হু বাতাস। মাঝিঘাটার ওপাশে লঞ্চ ঘাটা, চিলগুলো পাক খেয়ে খেয়ে জলের ওপর ছোঁ দিয়ে পড়ছে। ভোঁ দিয়ে একটা লঞ্চ ছেড়ে দিল। বড় বড় কয়েকটা ঢেউ এসে মাঝিঘাটাকে দুলিয়ে গেল। একমাল্লায় নৌকোর গলুইতে বসেছিল রসুল মাঝি। শেষ বেলার রোদ, চিল, ঢেউ আর মেঘ দেখছিল। দেখতে ভালো লাগছিল। এমন সময় সওয়ারি এলো। ও মাঝি, সর লকিন্দর কেরায়া যাবা নাকি? চমক ভাঙল। রসুল মাঝি ঘাড় ফিরিয়ে তাকালো। পাড়ের মাটিতে এক মিয়া সাহেব এসে দাঁড়িয়েছে। মাথায় লাল ফেস, রেশমি লুঙ্গি, পায়ে বাহারি নাগরা, সমস্ত শরীরে শৌখিন চেকনাই, পিছনে বোরখা ঢাকা একটি মূর্তি, খুব সম্ভব মিয়া সাহেবের বিবি। একপাশে স্তূপাকার মালপত্র। রসুল মাঝি বলল, যাবো না কেন মিয়া সাহাব, যাওনের জন্যই তো পয়সা রইছি। সর লক্ষিন্দর 5 টাকা কেরায়া লাগবো। মিয়া সাহেব দরাদরি করল না। বোরখা ঢাকা বিবিকে নিয়ে নৌকায় উঠতে উঠতে বলল, 5 টাকাই সই, মালপত্র ওঠাও মাঝি। মনে মনে আফসোস করল রসুল মাঝি। কেরায়া আর একটু চড়িয়ে পড়লেই হতো। এখন আর উপায় নেই। একটু পরেই নৌকা ছেড়ে দিল। মাঝ নদীতে এসে বাদাম খাটালো রসুল মাঝি। হু হু বাতাস সাঁই সাঁই বাইছে। বাদামটা ফুলে রয়েছে। হালের বৈঠাটা কঠিন মুঠোয় চেপে গলুইতে কাত হয়ে বসল রসুল। জল কাটার এক টানা শব্দ হচ্ছে। শেষ বেলার রোদ নিবু নিবু হয়ে আসছে। আকাশটা আবছা দেখাচ্ছে। একটা ধোঁয়া রঙের পর্দা সমস্ত আসমান আর নদীটাকে যেন একটু একটু করে ঘিরে ধরেছে। ছইয়ের মধ্যে থেকে মিয়া সাহেব বলল, চর সোহাগীতে একবার নৌকা ভিড়াইও মাঝি, রান্না বান্না করতে হইব। আয়সা, রসুল মাঝি সংক্ষিপ্ত জবাব দিল। কাল এক প্রহর বেলায় সর লকিন্দরে যাইতে পারুম না মাঝি? মনে তো হয়। এরপর কাটা কাটা দু একটা কথা হলো। কেরায়া নৌকার এই গলুইতে হালের বৈঠাটা চেপে এক টানা ঢেউ আর বাতাসের শব্দ শুনতে শুনতে মনটা কেমন যেন উদাস উদাস লাগে রসুল মাঝির। তখন মেজাজটা আলাপ জমাবার মতো খুশবান থাকে না। আসমান জমিন একাকার করে মনের ওপর কত ভাবনার যে ছায়া পড়ে তার ইয়ত্তা নেই। রসুল মাঝির দিক থেকে তেমন উৎসাহ না পেয়ে অগত্যা মিয়া সাহেবকে থামতেই হলো। আজকাল ইলিশ মাছের মরশুম। ঘোট ঘোট জেলে ডিঙিতে মেঘনা ছেয়ে গিয়েছে। দূরে কাছে যতদূর নজর চলে শুধু একের পর এক ইলশা ডিঙি। মেঘনায় এই ইলশা ডিঙি দেখলে রসুল মাঝির বুকের ভেতরটা যেন হু হু করে ওঠে। অতীত জীবনটাকে মনে পড়ে, আর সেই সঙ্গে এক দুর্বোধ্য যন্ত্রণায় দেহ মন বিকল হয়ে যায়। জাল বাইতে বাইতে একটা ডিঙি পাশে এসে পড়েছিল। অভ্যাসবশে রসুল মাঝি জিজ্ঞেস করল, কেমন মাছ পড়ছে আছে মাঝি? জব্বর। ডিঙির খোলে ইলিশ মাছের স্তূপ রয়েছে। রূপালি আঁশগুলো শেষ বেলার রোদে চকচক করছে। চোখের মণিগুলো নীলার মতো জলে। কানসার ফাঁকে তাজা রক্ত জমে রয়েছে। বড় একটা নিঃশ্বাস ফেলল রসুল মাঝি। ঢেউয়ের মাথায় দুলতে দুলতে ইলশা ডিঙিটা ফারাকে সরে গেল। সামনেই একটা বিরাট ঘূর্ণি।
কালো জল শোঁ শোঁ শব্দে পাক খাচ্ছে। অসাবধান হলে আর রক্ষা থাকবে না। ঘূর্ণিতে পড়লে একটা মোচার খোলের মতো শোঁ করে একমাল্লায় নৌকাটাকে কোন অতলে টেনে নেবে। মেঘনা নদীর পাকা মাঝি রসুল সুকৌশলে ঘূর্ণির পাশ ঘেঁষে নৌকা চালাচ্ছিল। আচমকা কানে এলো ছইয়ের মধ্যে বিবিজান মিয়া সাহেবকে ধমকাচ্ছে, এই নৌকায় উঠলেন কেন মিয়া? কোরায়া কাটায় কি আর মাঝি ছিল না? মিয়া সাহেব বিব্রত হলো। ফিস ফিস গলায় বিবিজানকে সামলাতে লাগলো, সুপ সুপ বিবি, মাঝি শুনতে পাই। মাঝ নদীতে মাঝি রেখা পাইলে উপায় থাকবো না। জান পরাণ যখন তার হাতে, বাঁচাইলে সে, মারলেও সে। তার আমি কি জানি, পারেন না মা, নৌকা বদল করেন। বিবিজান আবার ঝামটা দিল, এই নৌকায় যামু না। ভুরু কুচকে বাঁ চোখটা ছোট করে রসুল মাঝি তাকালো। ভাবল, মেঘনা নদীর সঙ্গে তার কত কালের মহব্বত। কোথায় কোন ঘূর্ণি রয়েছে, কোথায় কয় বাঁও জল, কোথায় চোরা ঘূর্ণির ফাঁদ পাতা রয়েছে, সব সব কিছু তার জানা। ইচ্ছে করলেই বিবিজানের চোখের পলক পড়বার আগেই তার বদখত মেজাজটাকে ঠান্ডা করে দিতে পারে রসুল। ছোট্ট একমাল্লায় নৌকাটাকে ডুবিয়ে দিতে কতক্ষণ বা লাগে? মেঘনা নদীর মাঝি সওয়ারি ডুবিয়ে দাঁতে নৌকার রশি চেপে একটা কুটোর মতো ভাসতে ভাসতে একসময় পারে সে উঠতে পারবেই। ব্যঙ্গ ভরা গলায় রসুল মাঝি বলল, বিবিজান জানা আমার নৌকাটার উপর জবর গোসা হইছেন। নৌকাটা কি কসুর করলো? ধরফর করতে করতে ছইয়ের মুখে চলে এলো মিয়া সাহেব। কিছু না মাঝি, বিবি ছেলে মানুষ, কি কইতে কি কর ঠিক নাই। তুমি এইদিকে কান দিও না, যেমন বাইতে আসো তেমন বাও। বিবি ছেলে মানুষ। মিয়া সাহেবের দিকে এতটুকু লক্ষ্য নেই রসুল মাঝির। তার চোখ দুটো ছইয়ের মধ্যে বিবিজানকে তল্লাশ করতে লাগলো। মিয়া সাহেব সমানে তোয়াজ করতে লাগলো, তুমি কিছু মনে কইরো না মাঝি, বিবির আমার মাথা ঠিক নাই। রসুল মাঝি জবাব দিল না। ছইয়ের মধ্যে ঢুকে বোরখা খুলে ফেলেছে বিবিজান। দূরে শাড়ির ঘোমটার ফাঁকে এক রাশ ঘন চুল, দুটি সুরমা আঁকা ঘনপক্ষ চোখ, না নাকে সোনার বেসর, আর একটি শ্যামলা রঙের মিষ্টি মুখ দেখা যায়। সে মুখ সরস লাবণ্যে ঢলঢল করছে, আর চোখে চেয়ে রয়েছে বিবিজান। দেখতে দেখতে ভয়ানক চমকে উঠলে রসুল মাঝি। কণ্ঠার ফাঁকে অসহ্য যন্ত্রণা, বুকের মধ্যে একটা শক্ত থাবায় কেউ যেন বাতাস চেপে ধরছে। তালুটা শুকিয়ে আঠার মতো ছটছট করছে। হালের বৈঠাটা হাতের মুঠি থেকে আলগা হয়ে গিয়েছে। খসে পড়বার আগেই চেপে ধরল রসুল মাঝি। নৌকাটা একটা গোঁত খেয়ে উজানের দিকে ঘুরে গেল। মিয়া সাহেব চিৎকার করে উঠল, কি হইল মাঝি? হায় খোদা, এই মাঝগাঙে কি সব বোনাস হইল? আস্তে গলায় রসুল মাঝি ধমক দিল, চুপ করেন মিয়া সাহাব। রসুল মাঝির হাতে বৈঠা থাকতে নৌকা ডুবব না। ঘন ঘন বৈঠার পাড় দিয়ে উজানের দিক থেকে নৌকাটাকে ভাটির মুখে ঘুরিয়ে দিল রসুল মাঝি। তারপর হালের বৈঠাটি চেপে আবার ডোরায় এসে বসল। দূরে শাড়ির ঘোমটার ফাঁকে এক রাশ ঘন চুল, দুটি সুরমা আঁকা চোখ, সোনার বেসর, শ্যামলা রঙের মিষ্টি মুখে সরস লাবণ্য। অনেক দিন আগের আজিমা নামে এক সোহাগ বউ মনের নিবিড়ে ঘন হয়ে এলো। রসুল মাঝি ভাবে, কতকাল আগে আয়ু থেকে, জীবন থেকে সেই মধুর দিনগুলি খসে পড়েছে। কতকাল আগে তারা সত্য ছিল। সেসব দিনে ইলিশ মাছের মরশুমে পদ্মা আর মেঘনায় 5 মাস ইলশা জাল বাইত রসুল মাঝি। 4 মাস চাটগাঁয়, কক্সবাজারে কি নোয়াখালীর গঞ্জে বন্দরে নোনা ইলিশের কারবার করত।
মেটে হাঁড়িতে কাটা ইলিশ নুনে জারিয়ে ঢাকা, কলকাতা কি আরও দূর দূর দেশে চালান দিত। সেসব দিনেই রেশমি লুঙ্গি, ডোরাকাটা পিরহান আর বাহারি জুতো পরত রসুল মাঝি। কানে আতর দিত, মাথায় ফুলের তেল দিয়ে পরিপাটি করে টেরি পাকাতো। গা থেকে ভুরভুরে গন্ধ বেরোতো। ফুরফুরে জীবন। গলায় সিল্কের রুমাল থেকে দামি সিগারেট ফুঁকত। ঠোঁটের ফাঁক দিয়ে কায়দা করে ধোঁয়া ছাড়ত। কথায় কথায় মেজবান করত। খুশির খেয়ালে মুঠো মুঠো টাকা উড়িয়ে দিত। ফেচুপুর গ্রামের কুমারী মেয়েরা বলা বলি করত, দিল বটে একখান, যেমন টাকা কামায় তেমন ওড়ায়। অনেকের ঘরেই তো টাকা আছে, কিন্তু এমন মন নাই সারা গ্রামে। একা মানুষ, পরাণ ভরা শখ আর শখ, খেয়াল আর খেয়াল। কেউ বলে, রসুল মিয়া চেহারা খানো জব্বর সুন্দর। মোট কথা, ফেচুপুর গ্রামের কুমারী চোখগুলিকে মুগ্ধ করেছিল রসুল। কুমারী মনগুলিকে মজিয়ে দিয়েছিল। 5 মাস ইলশা জাল বাইত, 4 মাস চাটগা কি নোয়াখালীতে ব্যাপার করত, আর বাকি 3টে মাস একটা শৌখিন তৃষ্ণার মূর্তি হয়ে শীষ দিয়ে দিয়ে ফেচুপুর গ্রামের আনাচে কানাচে, মাঠে ঘাটে, ব্যাপারী আর মাঝি ভাড়ির উঠানে দাওয়ায় ঘুরে ঘুরে বেড়াত রসুল। সব বাড়িতেই রসুলের জন্য কপাট খোলা, দিল দরাজ, সদর অন্দর একাকার। খাতির আদরে এতটুকু খুঁত নেই। মীর বাড়িতে দুপুরে মেজবান থাকলে মৃধা বাড়ির রাত্রিরে দাওয়াত দেয়। ব্যাপারীরা কোরমা খাওয়ালে মাঝিরা মোরগ মুসাল্লাম ফরমাস করে আনায় গঞ্জ থেকে। শহর বন্দর গল্প করতে করতে যখনই রসুল চোখ তোলে, তখনই ছিটে বেড়ার জানলার পাশ থেকে চট করে একটা মুখ সরে যায়। সে মুখে শ্যামল আসনাই, সুরমা আঁকা চোখ, কানে বনফুল, হাতের পাতায় মেহেদি পাতা, সুডোল হাতে আয়না চুড়ি। সব বাড়িতেই জানলার পাশে এক ছবি দেখতে দেখতে চোখ সয়ে গিয়েছে। বলা যায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ওতে আর 27 বছরে কাঁচা প্রাণটা আজকাল এতটুকু চঞ্চল হয় না। জানলার পাশে খুব সুরাত তরুণীর ছবি আপ্যায়নের একটা অঙ্গ হিসাবেই মেনে নিয়েছে রসুল। দূরের আকাশ, নদী, জারুল কি হিজলবনের মতো ওগুলোর আবেদন নিছক নিসর্গ শোভা ছাড়া তার কাছে আর কিছুই নয়। খাওয়া দাওয়ার পর বাটার সুগন্ধি মশলা এগিয়ে দিতে দিতে মৃধারা বলে, ব্যাপারীরা বলে, মাঝিরা বলে, সবাই বলে, ও রসুল মিয়া, এইবার একটা শাদি করেন, শাদির সময় কিন্তু কাপনে হয়েছে। রসুল জবাব দেয় না, মিটি মিটি হাসে। ব্যাপারীরা, মৃধারা, মাঝিরা ভাবে শহরে বন্দরে ঘুরে ঘুরে রসুল মিয়ার হালচাল আদব কায়দায় বদলে গিয়েছে। আবার শোনা যায়, যদি মত করেন তাহলে আমার ছোট মাইয়াটা আছে, নাম রোশেনা। বুঝলেন কি না? এবারও কোনো কথা বলে না রসুল, তবু সেই মিটি মিটি হাসিটাকে রহস্যময় করে তোলে। তারপর সুগন্ধি মশলা চিবুতে চিবুতে রাস্তায় গিয়ে নামে। 3 বছর ধরে ফেচুপুর গ্রামে আছে রসুল। এর আগে 24 বছরের জীবনের ইতিহাস কেউ জানে না, সে সম্বন্ধে কেউ ভাবেও না। রসুল মিয়া তার নোনা ইলিশের ফলাও কারবার, শৌখিন রুচি আর হাল হাকিকাত ছাড়া আর কিছু তারা জানতেও চায় না। 3টে বছর এবাড়ি সেবাড়ি মেজবান খেয়ে আর দাওয়াত দিয়ে দিয়েই কাটিয়ে দিল রসুল। ফেচুপুর গ্রামের জীবনে এই দাওয়াত আর মেজবানের পাল্লা একটা অভ্যস্ত রীতির মতোই দাঁড়িয়ে গেল। এ ব্যাপারে আর চমক রইল না, কিন্তু চমকের সবটাই বাকি ছিল। রাতারাতি নিকারিপাড়ায় মোল্লা মুচ্ছল্লি ডাকিয়ে যেবার আজিমাকে শাদি করে আনলো রসুল, সেবার সমস্ত ফেচুপুর গ্রামটা বেয়াড়া ধরনের এক বিস্ময়ে ঘায়েল হয়ে পড়েছিল। নিকারিদের ঘরে পচা চাচির দেয়াল, ফুটি ফাটা খাপড়ার চালে রোদ বৃষ্টি বাগ মানে না।
নিকারীদের ঘরে মাটির শানকি আর পিতলের গোটা 2 গ্লাস ছাড়া আর কোনো আসবাব নেই। সেই বাড়ির মেয়েকে শাদি করার মতো এত বড় একটা আহামুখি যে রসুল মিয়ার মতো একটা শৌখিন খুশির মূর্তি করে বসতে পারে, তা কেউ ভাবতেই পারেনি। সারা ফেচুপুর গ্রামটা কুৎসায় নিন্দায় সরগরম হয়ে উঠল। মৃধারা, ব্যাপারীরা, মাঝিরা একযোগে কাদা ছিটোতে লাগলো। রসুল মিয়ার মতো শয়তান, ইবলিশ আর কুচরিত্র মানুষ এত বড় আসমানের নিচে, এত বড় দুনিয়ায় নাকি আর একটিও নেই। কিন্তু যাকে নিয়ে এত কুৎসা রটানো, এত নিন্দা ছড়ানো, সে একেবারেই নির্বিকার। কোনো দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। শাদি করে নদীর কিনার ঘেঁষে ঘর তুলল রসুল। উপরে ঢেউ টিনের চাল, দুপাশে ময়ূর মুখ আঁকা ফরিদপুরের কারিগর কাঠের দেয়ালে বাটালি দিয়ে কেটে কেটে ফুল পাতা বার করল। ব্যবসা আরও বড় হয়েছে রসুলের। চাটগাঁ, কক্সবাজার কি নোয়াখালীর গঞ্জ বন্দর ছাড়িয়ে আকিয়াব আরাকানে ছড়িয়ে পড়েছে। নাকে বেসর, কানে বনফুল, চোখে সুরমা, হাতে মেহেদি, এক রাস চুল আর শ্যামলা রঙের ঢলঢল মুখ আজিমা ছুটে বেড়ায়। ইলিশ মাছ কাটে, নতুন মেটে হাঁড়িতে নুন দিয়ে সেই মাছ জড়ায়, হাঁড়ির মুখে সরা দিয়ে গুনতি করে। কিছুদিন মক্তবে পড়েছিল, তার দৌলতে কাগজে কলমে হিসাব রাখে আজিমা। লোকজন খাটে, ঠিক ঠিক হিসেব করে তাদের মজুরি দেয়। রসুল বলে, বুঝলি সোহাগ বউ, তোর বরাতে আমার বরাত খুলল। এই ব্যবসাটা যে এত বড় হইছে সব তোর জন্যে। তোরে যেদিন সারি করছি সেদিন থেকেই আমার কপাল খুলছে। আগে আগে আমার মাছ নোয়াখালী, চাটগার, গঞ্জে যাইত। আইজকাল আকিয়াব, আরাকান, এমনকি রেঙ্গুনেও চাহিদা হয়েছে। একটু ছেদ আবার। তোর হাতে জাদু আছে সোহাগ বউ। আর সকলের মাছ 5 মাসেই পচে গেলে, কিন্তু আমার মাছ 1 বছরেও যেমনকে তেমনই থাকে। লবণের লগে মাছে আর কি দেশ রে বউ? আজিমা হাসে, বলে, তোমার মাছে আমার মনের ঝাঁঝ মেশাই। সেই ঝাঁঝে মাছ পছন্দ গলন লাগে না, বুঝিলাম হিয়া। আর কথা না, এবার খাইবা আসা। আগে বলো, কি মিশাইয়া দিস? না কইলে খামু না। কপট রসে ফুঁসে ওঠে আজিমা। এই ধিক্কারি আর ভালো লাগে না মিয়া, আগে খাইবা চালো। তুই তাহলে বলবি না বউ? কঠিন গলায় রসুল বলে। হালকা তামাশায় সব কিছু উড়িয়ে দিতে চাই আজিমা। কে আবার কমো? হাতের গুণ মিয়া, হাতের গুণ। এমন হাতের গুণ যে পছন গলন তো দূরের কথা, কাটা মাছ জোড়া দিয়া জলে সারলে তাজা হইব। বেশ, না বললি। ঘুম মেরে বসে থাকে রসুল। রাত্রে আজিমার পাশে শুয়ে শুয়ে রসুল ভাবে, মৃধাপাড়া, ব্যাপারীপাড়া, মাঝিপাড়ার 3 বছরের দাওয়াতকে অগ্রাহ্য করে নিকারীদের মেয়ে বিয়ে করেছে। সে কি নিছকই একটা খেয়াল মাত্র? নিতান্ত উদারতার বশেই কি মাঝি ব্যাপারীদের গরান কাঠের 25 বন্দের ঘর, ভারী ভারী মকরমুখী পালঙ্ক, কাঁসার বাসন, দোফসলা জমির লোভ ছেড়ে নিকারীদের পচা ধসা বাড়ি, অভাব, হতাশা, দারিদ্র্যের টানে সে ছুটে গিয়েছিল? কাত হয়ে একবার দেখল রসুল, আজিমা ঘুমোচ্ছে। নিঃশ্বাসের তালে তালে সুডৌল বুকটা উঠছে নামছে। রসুল ভাবল, দুবেলা বাপসানের বাড়িতে ঠিকমতো খেতে না পেয়েও আজিমা যে কোথা থেকে এমন অফুরন্ত যৌবন জোটালো, সেটাই এক বিস্ময়ের ব্যাপার। এ ভাবনাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আগের ভাবনাটা মনের মধ্যে আরও স্পষ্ট হলো। রক্ত, মাংস, হাত পা, ইন্দ্রিয়গ্রাম, যৌবন, স্বাস্থ্য, রূপ নিয়ে যে কোনো একটি খুবসুরত মেয়ে তার তো শাদির পর তার পাশে এসে দাঁড়াতে পারত। দুনিয়ার এত মেয়ে থাকতে আজিমার জন্যেই বা তার কেন এত পক্ষপাত?
রসুল ভাবে 3টি বছর ভেচুপুর গ্রামের মাঠে ঘাটে আনাচে কানাচে ঘুরে ঘুরে একটা খবর সে জোগাড় করেছিল। নিকারি পাড়ার মেয়েরা নোনা ইলিশের সঙ্গে এমন কিছু মেশায় যাতে পচন গলন লাগে না। নিকারিদের ব্যবসার মগজ নেই, তাই ব্যবসার এমন মন্ত্রগুপ্তি জানা সত্ত্বেও সারা বছর তাদের পাড়ায় হতাশা, দারিদ্র আর মড়ক চক্কর মেরে বেড়ায়। নিকারিদের একটি মেয়েকে শাদি করে এনে যদি মাছের পচা গলা রোধ করার অমুক কায়দাটা শিখে নেওয়া যায়, তাহলে রসুল দোজক বেহাস ঘেরা দুনিয়ার মাঝখানে তার নোনা ইলিশের কারবার ছড়িয়ে ফেলতে পারবে। পদ্মা কি মেঘনার 30-40 হাত জলতল থেকে একান্তে অবলীলায় ইলিশ মাছ তুলে আনে রসুল। কিন্তু নিকারিদের মেয়ে বোধ হয় মেঘনা পদ্মার ইলিশের চেয়েও গভীর চারি। সহজে আজিমা ধরা দেয় না, ব্যবসার গোপন খবরটা জানায় না। আচ্ছা, রসুলও পাকা ইলশা মাঝি, সেও দেখে নেবে নিকারিদের মেয়ের দৌড় কত, দেখবে কবে সে তার জালে ধরা দেয়। দিন কতক পর কমলাঘাটের বন্দর থেকে রূপার মল আর পৈছা নিয়ে এলো রসুল। বলল, এগুলি পার দেখি সোহাগব, তারে জবর মানাইব। দেখি দেখি। নিমেষে কোমরে পৈছা, পায়ে মল পরে ফেলল আজিমা। নাকে বেসর, কানে বনফুল, হাতের পাতায় মেহেদি, দুটি ঘনপক্ষ চোখ। আজিমাকে বুকের কাছে টেনে গাঢ় গলায় রসুল বলল, তুই কি সুন্দর বউ, আসমান দুনিয়ার তোর মতো খুবসুরত মাইয়া আমি আর দেখি নাই। মিশা মিশা তুমি আমার মন রাখা কথা কও। না না, খোদার কসম, এই তোর গা ছুঁইয়া কই। একটু থেমে রসুল বেজার গলায় বলল, আমি তোরে এত পীড়িত করি, মব্বত করি, আর তুই আমার এই ইটুও পীড়িত করিস না। ভরাত্তাই আমার মন্দ, শাদি করা বউর কাছ থেকে মোহব্বত মেলে না। আমি তোমারে পীড়িত করি না। ঝটকা মেরে দূরে সরে যায় আজিমা। ঘন ঘন নিঃশ্বাস পড়ে। রোষে ক্ষোভে শ্যামলা রঙের মুখখানা লাল দেখায়, চোখের কোণে নোনা জল টলটল করে। কেমনা বুঝলা আমি তোমারে পীড়িত করি না? বুঝি বুঝি, আমি সবই বুঝি। 1 বছর শাদি হয়েছে, তবু বিশ্বাস কইরা একটা কথা আমারে কইতে পারলি না। ভার ভার মুখ করে রসুল বলে, কি কি কথা? নোনা ইলিশের লাগে কে মিশাইল? একটুক্ষণ চুপ, তারপর আজিমা বলল, সে কথা কইতে বাপসান বারণ কইরা দিছে। আমি গরিব নিকারির মাইয়া, জানো তো নোনা ইলিশের ব্যবসার গুণ আছে আমাগো হাতে, আর ওই গুণেই আমাগো শাদি হয়। এই গুণ সকলে যায় না ফেললে নিকারি মাইয়ার আর শাদি হইব না। এমন বিশ্বাসঘাতী কাম আমি করুম না। আমি তোর স্বামী, আমারে কইলে কেউ জানবো না, কারুরে জানামু না। না যদি কইস তাহলে একদিকে জামু গিয়া, ঠিকই জামু, খোদার কসম। বাপ জানের বারণ, আর এই বাড়ি ঘর লইয়া তুই থাকিস মনে সুখে। নির্বিকার ভঙ্গিতে খোদার নামে কসম খেয়ে বসে রসুল। মুখে চোখে একরোখা ভাব ফুটে বেরোয়। ছুটে এসে রসুলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে আজিমা। না না, তুমি যাইও না, কমু, নিশ্চয় কমু। শোনো, নোনা ইলিশের লগে কচুরি ফুলের রস, আদা আর পেঁয়াজের রস, বিট লবণ মিশাইলে পছন গলন লাগে না। কইলাম, তোমার উপর বিশ্বাস রাখলাম, বিশ্বাস রাখা এইবার তোমার ধর্ম। মাসখানেকের মধ্যে 500 মণি নৌকা ভরে নোনা ইলিশের চালান নিয়ে আকিয়াব রওনা হলো রসুল। 2 মাস পরে আকিয়াব থেকে ফিরে সে একেবারে আলাদা মানুষ। ঘরে বসে মদ খায়, চোখ টকটকে লাল, মাথা টলটল করে, পরনে রেশমি লুঙ্গি, ডোরাকাটা পিরহান, কানে আতর, গলায় সিল্কের রুমাল, সরু শীষ দিয়ে দিয়ে মৃধাপাড়া, মাঝিপাড়া, ব্যাপারী পাড়ায় শৌখিন খুশির মূর্তি সেজে আবার ঘুরে বেড়াতে লাগলো রসুল। নতুন করে দাওয়াত আর মেজবানের পালা শুরু হলো। ব্যাপারীদের মেয়ে
রোশেনা বানুর ওপর নজর পড়েছে রসুলের। সব সব খবর কানে আসে আজিমার। নোনা ইলিশের কারবারে লোকজন খাটে, তারাই ঠিক ঠিক খবর জোগায়। প্রথম প্রথম কয়েকদিন আজিমা বিনিয়ে বিনিয়ে কাঁদল। রসুল থমকে ওঠে। চুপ কর মাগি, মরা কান্না কাঁদে, কোন নাকর মরছে তোর? চুপ না করলে গলা টিপে ধরুম। রসুলের হাল হাকিকত দেখে আর দিল জ্বালানো বোলচাল শুনে কয়েকটা দিন স্তব্ধ হয়ে রইল নিকারিদের মেয়ে আজিমা। তারপর নিজের হক অধিকারের কথাটা স্মরণ করে কঠিন গলায় বলল, বড় যে কুচরিত্রের হইছ, মদ খাও, ঘরে বউ থাকতে ব্যাপারী পাড়ায় যাও, রোশেনা বানুর কাছে, সব খবরই আমার কানে আসে, কিন্তু মতলব খান কে তোমার? লাল চোখ তুলে টেনে টেনে হাসে রসুল। সব খবরই তোর কানে আসে? তুই জানিস তোর থিকা রোশেন বানু অনেক খুবসুরত। কি কইতে চাও তুমি? চমকে তাকালো আজিমা। শোন তাহলে, সিধা কথাটা সিধা কইরাই কই, রোশেন বানুরে আমি নিকাহ করুম। রোশেন বানুরে নিকাহ করবা? ফিস ফিস গলায় বলল আজিমা। বুকটা ধুক ধুক করল, সমস্ত হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে উঠল। অসহ্য যন্ত্রণা দেহ, মন, ইন্দ্রিয়, শিরা, স্নায়ুগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। রক্ত মেদ হাড়ের বস্তুময় দেহে যেন প্রাণের চিহ্ন নেই আজিমার। হ, তাহলে বাপসানের কাছে আমারে পাঠাইয়া দাও, একেবারে জন্মের মতোই পাঠাইয়া দেব। শোন, তোরে তালাক দিমু। দিন কয়েক পর মুছল্লি যোগসাযোগে আর আইনের কারসাজিতে তালাক দিয়ে দিল রসুল। কালো বোরখায় সারা গা ঢেকে বাপজানের সঙ্গে নিকারি পাড়ায় চলে গেল আজিমা। মাঝখানে একটা দিন, তারপরেই রোশেনা বানুর বাপ বড় ব্যাপারী এসে বলল, এইবার তাহলে দিন দেখি রসুল মিয়া, দেখেন মাস তিনেকের মধ্যে একটা চালান নিয়ে আরাকান যামু, সেখান থেকে ফিরা রোজা পাইলা নিকাহ করুম। খুশবু তামাকে ডিবে এগিয়ে দিতে দিতে রসুল বলল। আরাকানের বিরাট চালানটা একেবারে বরবাদ হয়ে গেল রসুলের। জোয়ার ভাটা আর উজানি বাতাসের মর্জি এবং মেজাজ খোঁজ থাকলে আরাকান পৌঁছতে মাস দেড়েক লাগে, কিন্তু পৌঁছবার আগেই মাছে পচন ধরল। সমস্ত বর্ষায় যত ইলিশ সে ধরেছে তা বাদে কর্য করে আরও অজস্র ইলিশ কিনেছে। সে সব ইলিশ কেটে মেটে হাঁড়ি ভর্তি করে 500 মণি নৌকো নিয়ে আরাকানের পথে পাড়ি জমিয়েছে রসুল। আজিমার কাছ থেকে নোনা ইলিশের পচন রোধ করার মন্ত্রগুপ্তি জেনে নিয়েছিল, কিন্তু কতটা পরিমাণ বিট লবণ, কচুরি ফুলের রস, আদার রস মেশাতে হবে সে হিসেবটা শিখে রাখা হয়নি। মনে মনে আফসোসের অন্ত রইল না রসুলের। হাঁড়ি বোঝাই পচা ইলিশ গাঙের জলে ফেলে ফেচুপুরে ফিরে আসতে হলো। গঞ্জের মহাজনের কাছে প্রচুর ধার। আরাকানের এত বড় চালানটা নষ্ট হলো। দিন রাত ঘুম মেরে বসে থাকে রসুল, কাজে কর্মে ফুর্তি নেই। মাসখানেকের মধ্যে চোখ কোটরে ঢুকল, হনু দুটো ফুঁড়ে বেরুলো, মুখের টান টান সতেজ চামড়ায় ভাঁজ পড়ল। প্রথম প্রথম 2-4 দিন বড় ব্যাপারই আসতো, বলতো, রসুল মিয়া এইবার সাদিটা চুকাইয়া ফেলুন, বেপায়দা দেরি কইরা লাভ নাই। রসুল জবাব দিত না, শুধু মাথা নাড়ত, তাতে হ্যাঁ না বোঝার উপায় থাকতো না। উদাস চোখে সামনের মজা খাল আর বাজ পড়া ন্যাড়া তালগাছটার মাথায় একটা চিলের দিকে তাকিয়ে বসে থাকত। খোঁজ খবর নিয়ে রসুলের হাল হাকিকত জেনে গেল বড় ব্যাপারী। বাজারে প্রচুর দেনা, আরাকানের চালান বরবাদ, বড় ব্যাপারীর আশা বন্ধ হলো। গ্রামের এক প্রান্তে নিরালা নির্জন 25 বন্দের ঘরখানা আরও দিন কয়েক কাটিয়ে এক নিবু নিবু রোদের বিকেলে নিকারি পাড়ার দিকে পা বাড়িয়ে দিল রসুল। আজিমাকে তালাক দেওয়ার পর এই বাড়ি কি নিরানন্দ!
কি শ্রীহীন হয়ে গিয়েছে। তাকে ফিরিয়ে আনতেই হবে, যেমন করেই হোক। আজিমার মূল্যে সে রোশেনা বানুকে চেয়েছিল, কিন্তু কিসমতের মর্জি বোধহয় অন্য রকম। রসুলের মনে হলো নিকারীদের মেয়ের মেহেরবানি না পেলে আরাকানের বিরাট চালানটার মতো তার জীবনটা বরবাদ হয়ে যাবে। নিকারিপাড়ায় যাবার পথে বিশাল রবি শস্যের মাঠ। আলপথে কাশিম আলী নিকারির সঙ্গে দেখা হলো। কাশিম আলী আজিমার চাচা যান। ভাঙা ভীরু গলায় রসুল বলল, চাচা, আজিমারে তালাক দিয়া গুনাহ করছি, কসুর মাফ করেন। আজিমারে আবার দেন আমারে। ওরে না পাইলে এই জনম নষ্ট হইয়া যাইব আমার। কাশিম আলী নিকারির গলায় বিদ্রুপ ফুটল। মস্করা করেন নাকি রসুল মিয়া? বড় ব্যাপারীর মাইয়া রসেন মানুর লগে আপনের নিকাহ হইব, সারা গ্রামের মানুষ সেই খবর জানে। গরিব মানুষের নিয়া খেলা করণে মর্জি এখনো যায় নাই। না না চাচা, কোনো মন্দ মতলব নাই আমার, আত্মনাদ করে উঠল রসুল। নিবু নিবু রোদের বিকেলটা চমকে উঠল। রসুলের মুখ চোখ দেখে আর আর্তনাদ শুনে কিছু একটা আন্দাজ করল কাশিম আলী নিকারি। সহজ স্বাভাবিক একটু বা সহানুভূতির সুরেই বলল, কিন্তু কই রসুল মিয়া, দিন দিনে কইল আজিমা যে আবার নিকাহ হয়েছে, ফরিদপুরে স্বামীর ঘর করতে গেছে আজিমা। ক্ষিপ্র অস্বাভাবিক দ্রুত পা ফেলে কাশিম আলী চলে গেল। কিছুক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল রসুল। এই দেহে প্রাণ আর যেন বাঁচছে না। মন, চেতনা, ভাবনা সব অথর্ব হয়ে গিয়েছে। সারা দেহের হাড়, মাংস, রক্ত তালগোল পাকিয়ে একাকার হয়ে যাচ্ছে। একটু পরে এই ভাবটা কেটে গেলে রসুলের মনে হলো অসহ্য ভয়ানক এক যন্ত্রণা দেহটাকে, মনটাকে জড়িয়ে পেঁচিয়ে দুমড়ে মুচড়ে চুরমার করে দিচ্ছে। এলোমেলো পায়ে টলতে টলতে বাড়ি ফিরে এলো রসুল। পরের দিনই বাড়ি বেচে মহাজনের দেনা শোধ করে ফেচুপুর ছেড়ে চলে গিয়েছিল রসুল। সেই থেকে ইলশা জাল বায়না, নোনা ইলিশের চালান নিয়ে নোয়াখালী কি কক্সবাজারের দিকে পাড়ি জমায় না। নিকারীদের মেয়ে আজিমার সঙ্গে সঙ্গে নোনা ইলিশের ব্যবসার পালা চুকে গিয়েছে, ঘুচে গিয়েছে। ইলিশ মাছের উপর কেমন একটা বিতৃষ্ণা ধরে গিয়েছিল রসুলের। ইলিশ মাছ সে খায় না, ছোঁয়ও না। দেনা শোধ করে এক মাল্লাই নৌকা কিনেছিল, সেটা নিয়ে গঞ্জে বন্দরে চরচরান্তরে কেরায়া পায়। সওয়ারি পারাপার করে পদ্মা, মেঘনা, ইলশা, কালাবদরের ঢেউ কেটে কেটে তার এক মাল্লাই ছুটে চলে। তার জবের ব্যাপার। এত বছর পর বলা যায় নতুন এক জন্মান্তরে সেই আজিমা যে মিয়া সাহেবের বিবিজান হয়ে তার নৌকার সওয়ারি হবে, এ কথা কি কোনো দিন আন্দাজ করতে পেরেছিল রসুল মাঝি? আজিমার নিকাহর কথা শোনার পর যেমনটি হয়েছিল, ঠিক তেমনি এক দুঃসহ যন্ত্রণা বুকের মধ্যে তালগোল পাকিয়ে শ্বাসনালীর কাছে ফুলে ফুলে উঠছে। নিবু নিবু রোদ মুছে গেল। আকাশ, নদী, জল, ঢেউ সব এখন আবছা, সব অস্পষ্ট। শুধু হাহাস্যাতের মতো পালে এক টানা বাতাস বাজছে। রসুল মাঝি দেখল মিয়া সাহেবের বিবিজান এখন তেরছা হয়ে ঘুরে বসেছে। শ্যামলা রঙের টলটল মুখ, এক রাস চুল, নাকের বেসর দেখা যাচ্ছে না। উৎসুক গলায় রসুল মাঝি বলল, মিয়া সাহেবের ঘর কোথায়? কী কাজকাম করেন? মিয়া সাহেব কিছু বলার আগেই বিবিজান শানিত কষ্ট গলায় চেঁচিয়ে উঠল, মাসির আবার অত খবরের কি দরকার? বড় একটা নিঃশ্বাস ফেলে রসুল মাঝি বলল, দরকার আর কি বিবিজান, দরকার না থাকলে কি জানাটা দোষ? ছটফট করতে করতে ছইয়ের মুখে এলো মিয়া সাহেব। তো তুমি কিছু মনে করো না মাঝি,
বউটা আমারও ছেলে মানুষ, মাথা ঠিক নাই। একটু ছেদ আবার, ফরিদপুরে আমার দোফসলা জমি আছে, 2 শোকানি, সুপারি আর পাটের ব্যাপার আছে। খোদার ফজলে দিনকাল ভালোই চলে। ভালো ভালো, ঘন ঘন মাথা নেড়ে রসুল মাঝি বলল, বিবিজান যে আপনার কাছে সুখে আছে, তাই যাই না সুখ। ভালো ভালো, জবর খবর, খোঁজ খবর। ঘন রোমশ ভুরু দুটো একটু কুঁচকে গেল। তারপরেই হো হো শব্দে হেসে উঠল মিয়া সাহেব। আমি সুখ দেওনের কে, সবই খোদার মর্জি। একটুক্ষণ চুপচাপ। মিয়া সাহেব আবার বলল, গোসা হইল না তো মাঝি? না। হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে নিরাসক্ত গলায় জবাব দিল মাঝি রসুল। অন্ধকার একটু একটু করে ঘন হলো। আকাশে একখানা গোল চাঁদ আর তারা দেখা দিল। জলো দুধের মতো ফিকে জ্যোৎস্না আকাশ নদী মুড়ে রেখেছে। কাছে দূরে আরও দূরে ইলশা ডিঙি ঘুরে বেড়ায়। এখন ইলিশের মরশুম। রাশি রাশি জোনাকির মতো ইলশা ডিঙির আলোগুলো নদীময় ছোটাছুটি করে। মনটা কেমন জানি উদাস উদাস লাগে রসুল মাঝির। পালের বাতাসের শব্দ, ঢেউয়ের এক টানা শব্দ, মেঘনার রাশি রাশি ইলশা ডিঙি আর ছইয়ের মধ্যে আজিমা, না না, মিয়া সাহেবের বিবিজান, সব মিলিয়ে এক দুর্বোধ্য অথচ ভয়ানক যন্ত্রণা সমস্ত মনকে অসাড় করে রাখে। জীবন তত তার বরবাদই হয়ে গেছে। রসুল মাঝি ভাবল, নৌকা ডুবিয়ে আজিমার সাধের আর সুখের জীবনটাকে সে দুনিয়া থেকে মুছে দেবে। আবার ভাবল, পাটাতনের নিচে বড় একটা খোঁজ রয়েছে, সেটা দিয়ে মিয়া সাহেবকে কুপিয়ে মেঘনার খরধারায় ভাসিয়ে আজিমাকে নিয়ে সন্দীপ কি হাতিয়ায় পাড়ি জমাবে। অজানা অচিন জায়গায় নতুন করে জীবন শুরু করবে ভাবল। কিন্তু হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে বসে থাকা ছাড়া আর কিছুই করল না রসুল মাঝি। পারল না। মাঝখানে জেলেদের কাছ থেকে গোটা 2 ইলিশ মাছ কিনে নিল মিয়া সাহেব। রাত্রি আরো ঘন হলো। চাঁদের আবছা আলো ঢেউয়ের মাথায় মাথায় দোল খায়। ইলশা ডিঙির আলোগুলো জলে নেবে নেবে জলে। লখাই চর, ভাতার খাকির চর, নাককাঠির চর পেরিয়ে চর সোহাগীর চরে নৌকা ভেড়ালো রসুল মাঝি। এখন মাথার উপর চাঁদটা উঠে এসেছে। মিয়া সাহেব আর বিবিজান চরের মাটিতে নামল। মিয়া সাহেব, মিয়া সাহেব বলে, চলে আসে মাঝি। নিঃশব্দে পাটাতনের তলা থেকে উনুন বের করে দিল রসুল। কাঠকুটো জ্বালিয়ে ভাত চাপিয়ে দিল বিবিজান। পাশে বসে রান্নাবান্নার যোগান দিতে দিতে অবিরাম বকর বকর করে মিয়া সাহেব। আর নৌকোর গলুইয়ে আচ্ছন্নের মতো বসে থাকে রসুল মাঝি। দুর্বোধ্য ভীষণ যন্ত্রণাটা হাড়ে মজ্জায় শিরায় শিরায় পাক দিতে থাকে। উনুনের গনগনে আগুনে বিবিজানের শ্যামলা মুখখানা লাল দেখায়। নাকের বিষরটা ঝিকিমিকি করে। এক গোছা এলোমেলো চুল সারা গালে মাখামাখি হয়ে রয়েছে। দেখতে দেখতে ইন্দ্রিয়গুলি বিকল হয়ে যায়। কত কি ভাবে রসুল মাঝি। ফেজুপুর গ্রামের কথা, নিকারিতের মেয়ে আজিমার কথা, বড় ব্যাপারী আর রোশেনা বানুর কথা, আরাকানের বড় চালানটার কথা, আসমান জমিন একাকার করে নানা কথা ভাবে। সে ভাবনার তল কুল বাঁও মেলে না। অনেকক্ষণ চুপচাপ বসে রইল রসুল মাঝি এক দৃষ্টে। বিবিজানের দিকে তাকিয়ে রইল। আরও খানিকটা পর মিয়া সাহেব ডাকতে এলো, মাঝি, খাইবা আইসো? মিয়া সাহেবের পিছু পিছু সম্মোহিতের মতো উঠে এলো রসুল মাঝি। দেহ মনের উপর নিজের কোনো মর্জি ক্রিয়া করছে না। এখন এমন অবস্থা, কেউ তাকে চালনা করলেই তবে সে চলতে পারে। খেতে বসে কোঁকিয়ে উঠল রসুল মাঝি,
আমি যে ই- উম, ইলিশ মাছ খাই না। হালকা গলায় মিয়া সাহেব বলল, খাও খাও মাঝি, পয়লা বর্ষার মাছ, জবর সোয়াদ, জবর তেল। কোনো কথা না বলে উঠে দাঁড়ালো রসুল মাঝি। আর সহসাই ঘটে গেল সেই ঘটনাটা। কেউ কিছু করবার বা বলবার আগেই দুটি নরম নধর হাত দিয়ে রসুল মাঝির একটা হাত চেপে ধরল আজিমা। গাঢ় থামা থামা ভেজা গলায় বলল, খাও মাঝি, আমি রান্না করছি, আমি কইতে আসি। নিরালা নির্জন চর, হুহু বাতাস, মেঘনার এক টানা ঢেউয়ের শব্দ, ফিকে ফিকে আবছা জোছনা। ভাত খেতে খেতে রসুল মাঝির মনে হলো তার চোখ থেকে জল ঝরে ঝরে ইলিশের স্বাদকে বড় নোনা করে তুলেছে। দু চার গরাশ ভাত খেয়ে মুখ তুলল রসুল মাঝি। চোখাচোখি হলো একরাশ চুল, নাকে সোনার বেসর, কানে বনফুল, শ্যামলা রঙের একটি ঢলঢলে মুখ, দুটি ঘনপক্ষ কালো চোখ তার দিকে নির্নিমেষ তাকিয়ে রয়েছে। অস্পষ্ট চাঁদের আলোতে রসুলের মনে হলো সে চোখ দুটিতে জল ছিটছিট করছে। গেছে বেগে, গেছে বেগে আমার পার। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেগে, গেছে